ওকে, তাহলে তো আজকে আমাদের টপিক হচ্ছে ওয়ার্কফ্লো রুল। ঠিক আছে, তো ওয়ার্কফ্লো রুল জিনিসটা কি? ওয়ার্কফ্লো রুল হচ্ছে যে যখনই আমাদের কোনো নতুন আমাদের বিজনেস লজিক এরকম যদি কিছু হয়, আচ্ছা সবার আগে আমরা জানতে হবে যে ওয়ার্কফ্লো মানে রুলটা দিয়ে আমরা কী কী করতে পারি। ওয়ার্কফ্লো রুল দিয়ে আমরা বেসিক্যালি চারটে জিনিস করতে পারি। অর্থাৎ আমি যদি কোনো ওয়ার্কফ্লো রুল বানাই, ঠিক আছে, আমি যদি কোনো ওয়ার্কফ্লো রুল বানাই তাহলে সেই ক্ষেত্রে আমি কী করতে পারবো সেটা, ফর এক্সাম্পল, না মনে করো এখান থেকে আমি দেখাচ্ছি ওয়ার্কফ্লো রুল। তো ওয়ার্কফ্লো অ্যাকশনসে এই যে টাস্ক ক্রিয়েট করতে পারি। আমার বাঁদিকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, মানে আমি যদি স্নিপিং টুল দিয়ে দেখাই হাইলাইট করার জন্য, তাহলে এই যে দেখতে পাচ্ছ ইমেল অ্যালার্ট, কোনো ইমেল পাঠাতে পারি, কোনো ফিল্ড আপডেট করতে পারি, আউটবাউন্ড মেসেজ করতে পারি, আর টাস্ক ক্রিয়েট করতে পারি। এই চারটে জিনিস আমরা করতে পারি, ঠিক আছে, ওয়ার্কফ্লো রুল দিয়ে। এবার ওয়ার্কফ্লো রুলটা কখন আসে, কখন এই দরকারটা পড়ে? আচ্ছা, ওয়ার্কফ্লো রুলটা হচ্ছে সেলস ফোর্সের কিছু ইনবিল্ট ফাংশান, ইনবিল্ট কিছু বলতে পারো ইনবিল্ট হেল্পার, যেই হেল্পারটা দিয়ে আমরা বেসিক কিছু জিনিসপত্রগুলোকে আমরা অ্যাচিভ করতে পারি। সে ফর এক্সাম্পল, আমাকে যদি কোনো টাস্ক তৈরি করতে হয়, আমাকে যদি কোনো মেল পাঠাতে হয়, বা কোনো ফিল্ড আপডেট করতে হয়, এই সব ক্ষেত্রে আমাকে কোনো কাস্টম ওয়েতে আমায় না গিয়ে, কোনো কাস্টম জিনিস আমাকে না বানিয়ে আমি ডাইরেক্ট শেষ পড়ছি ইনবিল্ট জিনিস দিয়ে আমি তৈরি করতে পারি। সে ফর এক্সাম্পল আরও সোজা করে বলি, আমি যদি মোবাইল কিনি, ঠিক আছে, যখন আমরা মোবাইল কিনি তো মোবাইলের মধ্যে ইনবিল্ট আমার কাছে ক্যালকুলেটার অ্যাপ দিয়ে দেওয়া থাকে। তো আমার যখনই কোনো কিছু ক্যালকুলেট করবার দরকার হয়, তো তখন আমি সে মোবাইলে ওই ক্যালকুলেটর অ্যাপটা ওপেন করে সেখানে ক্যালকুলেট করে নিতে পারি, ঠিক আছে। তো তার জন্য এবার যদি ক্যালকুলেটর অ্যাপ মোবাইলে না দেওয়া থাকতো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে আলাদা করে ক্যালকুলেটর ডিভাইসটা রেখে সেখানে ক্যালকুলেট করতে হতো। তো এটা আমার সুবিধা হচ্ছে যে আমি যখন সেলসফোর্স পাচ্ছি, তখন আমি সেলসফোর্সের অ্যাক্সেস পাচ্ছি, তখন আমি সেলসফোর্সের সাথে কিছু ইনবিল্ট ফাংশনালিটি পেয়ে যাচ্ছি, যেটা আমাকে কিছু বিশেষ কাজ, যেগুলো খুব কমন কাজ, সাধারণ কাজ, খুব মানে কমন ব্যাপারটা, যেটা যেমন মেল পাঠানো, ফিল্ড আপডেট করা, এই কমন ব্যাপারগুলোকে আমি করে নিতে পারছি। তো সেই কাজগুলো আমাকে ওয়ার্কফ্লো রুল দিয়ে আমি পেয়ে যাই। আর এটা সেলসফোর্সে আমরা কী করে পাবো? অ্যাজ এ অ্যাডমিন হিসাবে প্রথমে সেটআপে ক্লিক করবে, সেটআপে গেলে দেন ওইখান থেকে ওয়ার্কফ্লো রুল, এখানে টাইপ করবে ওয়ার্কফ্লো রুল, আর এই ওয়ার্কফ্লো রুলে এখানে এসে তুমি নতুন কোনো রুল বানাতে পারবে। তো নতুন কোনো রুল বানানোর আগে আমি চারটে দেখানো সম্ভব নয়। আউটবাউন্ড মেসেজ আমি দেখাবো না, কারণ আউটবাউন্ড মেসেজটা হচ্ছে ইন্টিগ্রেশন রিলেটেড, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখন ইন্টিগ্রেশন টপিকটা নেই, ঠিক আছে, আর তাছাড়াও ইন্টিগ্রেশন দেখানোর জন্য একটা আলাদা রিমোট সিস্টেম লাগে, ভ্যালিড রিমোট সিস্টেম লাগে, যার সাথে দেখানো সম্ভব নয়। বা যখন আমি ওই জায়গাটা আসবো ভবিষ্যতে, তখন ওটা নিয়ে আমরা আলোচনা করবো আউটবাউন্ড মেসেজ কীভাবে কাজ করে। বাট এই মুহূর্তে আমি যেটা এখানে এই ভিডিওতে কভার করব সেটা হচ্ছে নতুন টাস্ক কী করে বানানো যায়, বা কী করে বানাবো, কখন বানাবো, নতুন ইমেল অ্যালার্ট কী, ফিল্ড আপডেট করব, বা এরকম। তো এটা বোঝার জন্য সবার আগে আমি একটা সিনারিও তৈরি করছি। যে বিজনেস সিনারিও হচ্ছে যে আমাকে কোনো কাস্টমার, এভাবে বলবো না, একটা উদাহরণ দিয়েই বলি। যেমন ধরে নাও আমি জেকে টায়ার কোম্পানি, আমার কোম্পানি হচ্ছে জেকে টায়ার, ঠিক আছে। তো আমি টায়ার সাপ্লাই করি, আমার কিছু কাস্টমার আছে, যেমন মারুতি আমার থেকে টায়ার কেনে, সে ফর এক্সাম্পল মারুতি আমার থেকে টায়ার কেনে। তো মারুতিকে আমি টায়ার দিচ্ছি, এবার তাদের আমার থেকে প্রোডাক্টটা কিনবার পর, মানে মারুতি যখন আমার থেকে কিনেছে, তো তার যদি ওই রিলেটেড কোনো এনকোয়ারি বা কোনো কিছু ব্যাপারে ডিফেক্ট হোক বা যাই হোক, বা প্রোডাক্ট এক্সচেঞ্জ করবে, টায়ার এক্সচেঞ্জ করবে, এরকম কোনো রিলেটেড কিছু একটা এনকোয়ারি যদি আমাকে ওরা করতে চায়, তাহলে ওরা সার্ভিস সেন্টারে ওরা
রিচ করবে, প্রথমে সার্ভিস সেন্টারে কল করবে। এবার সার্ভিস সেন্টারে করবে মানে কি, আমার এখানে যে সার্ভিস রিপ্রেজেন্টেটিভ যে সেলস ফোর্সটা ব্যবহার করছে সে এখানে বসে আছে, সে এবার সেলস ফোর্সে বসে সে যখন কলটাকে রিসিভ করছে তো তার কাছে তো সে ওই ডিফেক্টটাকে, কাস্টমারের ডিফেক্টটাকে সেলস ফোর্সে কী করবে, লক করবে। তো সেলস ফোর্সে যখনই কোনো ডিফেক্টকে লক করব তখন আমরা সেই লক করবার জন্য আমরা করি হচ্ছে কেস অবজেক্টটাকে ইউজ করি। কেস একটা অবজেক্ট, এই অবজেক্ট। তো ফর এক্সাম্পল আমার কাছে একটা অ্যাকাউন্ট আছে এই মুহূর্তে, আমার কাছে আচ্ছা মারুতি বলে কোনো অ্যাকাউন্ট নেই, তো ঠিক আছে আমি মারুতির একটা অ্যাকাউন্ট বানাবো, ঠিক আছে। তো আমার কাছে রেকর্ড টাইপও নেই, তো আমি আগে রেকর্ড টাইপ বানিয়ে দিই। আমি আশা করছি রেকর্ড টাইপ কী করে বানাতে হয় আমি অলরেডি আগে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে আরেকবার গেলাম, অবজেক্ট ম্যানেজার এলাম, এসে এখানে আমার অবজেক্ট হচ্ছে অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। দেন এখান থেকে রেকর্ড টাইপ অ্যান্ড দেন রিসেন্টটা রেকর্ড টাইপ বানাবো। এক সেকেন্ড, মারুতি ইন্ডিয়াকে আমি টায়ার সাপ্লাই দিয়েছি। রেকর্ড টাইপকে অ্যাক্টিভ করে রাখতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। রেকর্ড টাইপকে সবসময় অ্যাক্টিভ করে রাখতে হয়। এই যে অ্যাক্টিভ জায়গাটা দেখতে পারবে, অ্যাক্টিভ চেকবক্স, এই যে চেকবক্স, এটা অ্যাক্টিভ করে রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা, কোন প্রোফাইলের জন্য এই রেকর্ড টাইপটা আমি অ্যাভেলেবেল করব সেটা আমাকে এখানে সিলেকশন করবার জায়গা থাকে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আমি করতে চাইছি আপাতত, ঠিক আছে। ভবিষ্যতে যখন আরও প্রোফাইল রিলেটেড আমি ডিসকাশন করব তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হবে যে কোন কোন প্রোফাইলে আবার রাখতে হবে না হবে। ওকে, তো আমি নেক্সট ক্লিক করলাম। দেন এখানে পেজ লেআউট চুজ করতে বলতে আমি আপাতত এখানে একটা ডিফল্ট একটা কোনো একটা লেআউট আমি চুজ করলাম, ঠিক আছে। যেহেতু আমি এখনও মারুতির জন্য স্পেসিফিক কোনো লেআউট বানাইনি তাই আমি ডিফল্ট একটা অ্যাকাউন্ট মার্কেটিং লেআউট চুজ করলাম, ঠিক আছে। যদি আমি মারুতির কোনো লেআউট বানিয়ে রাখতাম, ঠিক আছে, সেক্ষেত্রে আমার এখানে মারুতির লেআউট এখানে অ্যাভেলেবেল হয়ে যেত। যেমন হন্ডা লেআউট আছে, হিউন্ডাই লেআউট আছে, বুঝে গেল। আচ্ছা, নেক্সট আমি করলাম সেভ। তো সেভে ক্লিক করার পর আমার রেকর্ড টাইপ তৈরি হয়ে গেছে, এই আমার মারুতি ইন্ডিয়া রেকর্ড টাইপ, ঠিক আছে। নেক্সট, ওকে। তো এবার আমাকে যেটা করতে হবে, একটা পেজ লেআউট বানিয়ে দিতে হবে। কিছু জিনিস তো আমাকে লাগবেই একটা জিনিসকে তৈরি করার জন্য। এটা হচ্ছে মারুতি ইন্ডিয়াকে আমি রিপ্রেজেন্ট করছি। পেজ লেআউটের নাম হচ্ছে মারুতি ইন্ডিয়া লেআউট, ওকে। মারুতি ইন্ডিয়া বানান করেছি ভুল, মারুতি ইন্ডিয়া লেআউট, ঠিক আছে। ফিট বেস লেআউট এইটা আমি আনচেকই রাখছি, ঠিক আছে। এটা এই মুহূর্তে বোঝার কিছু নেই, ঠিক আছে। তো সেজন্য এটা রেলেভেন্টও নয়, আমার এই টপিকের সাথে এই জিনিসটা রেলেভেন্ট নয়, সেজন্য আমি এটাকে আপাতত বাদ দিচ্ছি। আমি করলাম এটাকে সেভ। তো সেভ যখন হয়ে গেল তা আমার রেকর্ড টাইপ রেডি। আমার কাছে কী কী রেডি আছে তাহলে আমি চট করে একটুখানি দেখিয়ে দিই। ঠিক আছে, তো আমার কাছে রেডি হচ্ছে রেকর্ড টাইপ রেডি হয়ে গেছে। আচ্ছা, পেজ লেআউট রেডি হয়ে গেছে, যেহেতু মারুতি বিজনেসটাকে আমি আমার সিস্টেমে ইন্ট্রোডিউস করছি। দেন আমাকে যেটা করতে হবে, পেজ লেআউট অ্যাসাইনমেন্ট, এটা করতে হবে। এই স্টেপটা বাকি আছে। অর্থাৎ আমি প্রত্যেকটা স্টেপ হিসাবে যদি আমি এটা কনসিডার করি তাহলে আমার কাছে এটা হয়ে গেল স্টেপ 1, তারপরে হচ্ছে স্টেপ 2, তারপরে হচ্ছে স্টেপ 3, ঠিক আছে। আর লাস্ট যেটা হয় যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টেপ 4। ওটা হচ্ছে আমার কাছে যে রেকর্ডটা আমি মারুতির জন্য বানাবো সেই রেকর্ডটাকে লিঙ্ক করতে হবে, অথবা লিঙ্ক করবো না, রেকর্ডটাকে আমি আপডেট করতে হবে উইথ মারুতি ইন্ডিয়া রেকর্ড টাইপ দিয়ে। এই জিনিসটা যদি মিসিং হয়
তাহলে কিন্তু আমার রেকর্ডটা ওই রেকর্ড টাইপের সাথে রিলেট হবে না। যদি রিলেট না হয় তাহলে কিন্তু সিস্টেম বুঝতে পারবে না যে কোন প্রোফাইলের সাথে কোন পেজ লেআউটটা আমার রেকর্ড টাইপের সাথে কোন প্রোফাইলের সাথে এই পেজ লেআউটটা অ্যাসাইন আছে। তো স্টেপ 1 আমার কমপ্লিট হয়ে গেছে, আমি রেকর্ড টাইপ জাস্ট বানালাম মারুতি ইন্ডিয়া। স্টেপ 2 পেজ লেআউট আমি বানাচ্ছি, তো আমি এখন বানাইনি, কমপ্লিট হয়নি, তো স্টিল এটা প্রগ্রেস হয়েছে। তো আমি এখানে দেখলাম বেশ কিছু ফিল্ড রয়েছে, তো আমি কোনো একটা ইন্ডাস্ট্রি ফিল্ডটা ফর এক্সাম্পল আমি এখানে ইন্ডাস্ট্রি ফিল্ডটাকে ড্র্যাগ করলাম, করে এখানে আমি ছেড়ে দিলাম। ওকে, দেন সেভ করলাম, কুইক সেভ মারলাম, এনিবে আমি সেভ করে দিলাম এটাকে। আচ্ছা, তারপর লাস্ট স্টেপটা হচ্ছে পেজ লেআউট স্টেপ 3তে পেজ লেআউট অ্যাসাইনমেন্ট। পেজ লেআউট অ্যাসাইনমেন্ট এবার আমাকে করতে হবে পেজ লেআউট অ্যাসাইনমেন্ট। ওকে, তো এখানে পেজ লেআউট অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ বাটনটা, ঠিক আছে, পেজ লেআউট অ্যাসাইনমেন্ট। এইখানে আমি পেজ লেআউট ক্লিক করলাম, শুরু করি একটু পেজটাকে। তো আমার কাছে মারুতি ইন্ডিয়ার জন্য আমার প্রোফাইলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইলে যদি ভালো নোটিস করবে তাহলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইল এখানে এই প্রোফাইলটাতে, ঠিক আছে, আমার এই প্রোফাইলটাতে, ঠিক আছে, আমার হিউন্ডাই অ্যাকাউন্ট মার্কেটিং লেআউট সেট করা আছে। তো যেটা আমার ভুল, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি এডিট অ্যাসাইনমেন্টে যাই, আমাকে এখানে করতে হবে মারুতি লেআউট। তো আমি প্রথমে এডিট করলাম, লোড হচ্ছে, ঠিক আছে, দেন আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তার সাথে মারুতি রেকর্ড টাইপের মারুতি ইন্ডিয়া এই রেকর্ড টাইপের করেসপন্ডিং আমার যেটা হবে সেটা হচ্ছে আমি সিলেক্ট করলাম এখানে এই সেলটাকে, ইট লুকস লাইক 2x2 ম্যাট্রিক্সের মতো। মারুতি ইন্ডিয়া লেআউট সিলেক্ট করলাম, যেই সিলেক্ট করলাম নোটিস করবে যে এখানে এটা মারুতি ইন্ডিয়া লেআউট হয়ে গেছে, ঠিক আছে। নাও আমি এখানে সেভ করলাম, পেজ লেআউট অ্যাসাইনমেন্ট আমার কমপ্লিট। তাহলে নেক্সট স্টেপ কী থাকলো, রেকর্ড আপডেট উইথ মারুতি ইন্ডিয়া রেকর্ড টাইপ, ঠিক আছে। তো রেকর্ড আপডেট উইথ মারুতি ইন্ডিয়া রেকর্ড টাইপ, তো আমি মারুতি ইন্ডিয়ার জন্য একটা রেকর্ড বানিয়ে নিই চট করে। এটা আমার অ্যাকাউন্ট ট্যাবে এলাম, অ্যাকাউন্ট ট্যাবে এসে আমরা এখান থেকে নিউ করলাম, এখানে মারুতি ইন্ডিয়া রেকর্ড টাইপটা অ্যাভেলেবেল হয়ে গেছে। 10 সেকেন্ড চাটা খেয়ে নিই। আচ্ছা, এই যে মারুতি ইন্ডিয়া রেকর্ড টাইপটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, যেটা আমি এক্ষুনি বানালাম। আমি তারপরে নেক্সট ক্লিক করলাম, তো আমার কাছে এই রেকর্ড এসে গেল। এখানে অ্যাকাউন্ট নেমে আমি দিলাম মারুতি ইন্ডিয়া, এই নাম দিলাম, ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম অটোমোবাইলস। এখানে অপশানটা আমি পেলাম না, বাট যদি এখানে অটোমোবাইলস থাকতো তাহলে আমি ডেফিনেটলি অটোমোবাইলসটা নিলাম। বাট এনিওয়ে আমি আপাতত এটাকে টেকনোলজি সিলেক্ট করলাম, করে আমি এটাকে করলাম সেভ। আচ্ছা, এবার আমি যেটা, আচ্ছা এখানে অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেল, ফাইন। নাও এবার আসি ওয়ার্কফ্লো রুলের কথা। তো ওয়ার্কফ্লো রুলটাকে ইন্ট্রোডিউস আমি তখনই করব যখন আমার একটা স্পেসিফিক বিজনেস সিনারিও মিট করবে। তো আমার বিজনেস সিনারিও হচ্ছে যে যখন আমাকে কাস্টমার ফোন করছে, হ্যাঁ যেখানে টায়ারের কোম্পানিতে ফোন করছে, ফোন করে বলছে যে আমার এরকম ডিফেক্ট, মানে ওর কী প্রবলেম আছে সেটা আমাকে জানাচ্ছে, তো আমি একটা ডিফেক্ট লক করবো। তো ডিফেক্ট লকটা করবো হচ্ছে এই কেসে, ঠিক আছে। তো এই কেসে যখন আমি ডিফেক্টটা লক করব, তো সেইখানে আমি চাইছি যে কেস অবজেক্ট, তো আমি চাইছি যে এই অ্যাকাউন্ট, আচ্ছা প্রথম কথা, অ্যাকাউন্টে যে লোকটা আমাকে কন্ট্যাক্ট করেছে আমি ধরে নিলাম সে একটা স্পেসিফিক কোনো পার্সন আছে, তো আমি রিলেটেডে এলাম। তো এসে আমি দেখলাম, আচ্ছা এখানে পেজ লেআউটে কোনো রিলেটেড লিস্ট নেই, তো আমি আরেকবার কী করলাম, আমি আরেকবার পেজ লেআউটে একবার গেলাম, ঠিক আছে, অবজেক্ট ম্যানেজার অ্যাকাউন্ট, পেজ লেআউটে গেলাম, তো মারুতি ইন্ডিয়া লেআউট। তো আমি অ্যাকাউন্টের সাথে কন্টেন্ট বানাতে চাইছি আরও সুবিধার জন্য। তো এখানে পেজ লেআউটে আরেকটা সেকশন থাকে রিলেটেড লিস্ট বলে,
এই রিলেটেড লিস্টটা কী জিনিস, ঠিক আছে, এটা যখন আমি রিলেশনশিপ বোঝাবো, শেষ কোর্সে রিলেশনশিপ কত রকমের হয় কী হয়, তখন আমি এই ব্যাপারটাকে কভার করব। তারপর তো আমি এখানে কন্ট্যাক্টস যেহেতু আমরা জানি যে কন্ট্যাক্ট ওই অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট থাকে, তো সেই কন্ট্যাক্ট রিলেটেড লিস্টটাকে এখানে রাখলাম। কারণ আমি যদি এখানে কন্ট্যাক্ট রিলেটেড লিস্টটাকে না রাখতাম দেন তাহলে আমি এখানে এই রিলেটেড এখানে কন্ট্যাক্টটা পাচ্ছি না। দেখো এখানে কন্ট্যাক্ট বলে কোনো রিলেটেডের আন্ডারে, এই রিলেটেডের আন্ডারে যদি একটু বড় করে একটুখানি, এই রিলেটেডের আন্ডারে কিন্তু কোনো কন্ট্যাক্ট বলে কিছু নেই। তো সেটা আনবার জন্য আমি পেজ দিয়ে ওটা আবার গেলাম, গিয়ে ওখানে কন্ট্যাক্টটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, ঠিক আছে। ইভেন তাই নয়, একটা কেসেসকেও নিয়ে এলাম, কারণ এই কেসটাও আমার এই অ্যাকাউন্টের সাথেই অ্যাসোসিয়েট থাকবে। আমি সেভ করলাম, পেস্ট করলাম, দেন এটাকে রিফ্রেশ করলাম, পেজ রেকর্ডটাকে অ্যাকাউন্টের রেকর্ডকে, ফাইন, ওকে। তো এইখানে অ্যাকাউন্টের সাথে আমি একটা কন্ট্যাক্ট তৈরি করছি, যে কন্ট্যাক্টটা আমার হয়ে গেল, ধরে নাও আমাদের সিলভার কাস্টমারে, ঠিক আছে। তো কন্ট্যাক্টের নাম আমি দিলাম মিস্টার দেবরাজ সেন, সে ফর এক্সাম্পল দেবরাজ সেন, এটা আরবিট্রারি নাম আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর তার সেই কন্ট্যাক্টের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ফর এক্সাম্পল এখানে আমার ইমেল অ্যাড্রেসটাই আমি দিচ্ছি, কেন কি আমি কোনো বিশেষভাবে কারোর ইমেল অ্যাড্রেস দিতে পারবো না। তো ফর টেস্টিংয়ের পারপাস আমি ধরে নিলাম যে এই ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে দেবরাজ সেনের ইমেল অ্যাড্রেস, rana.141@gmail.com, ঠিক আছে, ফাইন, সেভ। আচ্ছা হলো। আচ্ছা, এইবার আমি চাইছি যে দেবরাজ সেন যখন আমায় কন্ট্যাক্ট করেছে এই কোনো ডিফেক্ট লক করবার জন্য, কোনো ডিফেক্ট জানানোর জন্য, ইনকোয়ারির জন্য, তখন আমি এই কন্ট্যাক্টের আগেনস্টে গিয়ে আমি একটা কেস করব। কেন কি কেসটা আমি কার আগেনস্টে ক্রিয়েট করছি, কেসটা অ্যাকচুয়ালি আমি ক্রিয়েট করছি এই কন্ট্যাক্ট বা অ্যাকাউন্টের আগেনস্টে, ওই অ্যাকাউন্টের আগেনস্টে আমি কেসটা ক্রিয়েট করতে যাচ্ছি। বাট আমি হবে এরকম যে আমি যখন কেসটা ক্রিয়েট করব তখন কাস্টমার চাইছে একটা ইমেল নোটিফিকেশান চাইছে, সে তার মেল বক্সে সে চাইছে যে আমার এখানে ইমেল চলে আসুক। তো সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট যদি চায় তাহলেই আমি পাঠাবো, আর যদি কন্ট্যাক্ট না চায় তাহলে আমি ইমেল নোটিফিকেশান পাঠাবো না। তো এরকম ধরনের যখন একটা বিজনেস সিনারিও আসবে, সেটাকে অ্যাচিভ করবার জন্য সবার প্রথমে আমি কাস্টমার চাইছে কি চাইছে না সেটা জানবার উপায় কী, সেটা জানবার উপায় হচ্ছে কন্ট্যাক্টের এখানে আমি একটা ফিল্ড বানিয়ে দিলাম, এডিট অবজেক্টে গেলাম, ঠিক আছে। আমি কন্ট্যাক্টে গিয়ে একটি ফিল্ড বানালাম যে আই ওয়ান্ট ইমেল, ধরুন আমি একটা চেকবক্স ফিল্ড বানাচ্ছি, চেকবক্স ফিল্ড, ঠিক আছে, চেকবক্স ফিল্ড আমি বানাচ্ছি, ওকে। ফিল্ডের নাম দিলাম হচ্ছে আই ওয়ান্ট ইমেল, ওকে, আই ওয়ান্ট ইমেল, এটা সেই ফিল্ডের নাম দিলাম আই ওয়ান্ট ইমেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটাকে নেক্সট করলাম। তো এখানে অপশান এসে যায় যে কোন কোন প্রোফাইলে আমি রাখতে চাইছি, এগুলো প্রোফাইলে ফিল্ড লেভেল সিকিউরিটি, এটা হচ্ছে ফিল্ড লেভেল সিকিউরিটি। তো ফিল্ড লেভেল সিকিউরিটি আমার এই আজকের টপিকের পার্ট নয়, তাই আমি ফিল্ড লেভেল সিকিউরিটিটা আমি এখন দেখাবো না ফিল্ড লেভেল সিকিউরিটি জিনিসটা হয় কি। বাট আমি শুধু এইগুলো কী করছি, এটাকে শুধুমাত্র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে প্রোফাইল আছে তার জন্যই, এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইলের জন্যই আমি এটাকে আপাতত অ্যাভেলেবেল করছি। আমি যখন ফিল্ড লেভেল সিকিউরিটি এটা আমি নিয়ে পরে বসবো তখন আমি বলে দেবো। আর এখান থেকে অপশান থাকে যে আমি কোন লেআউটে আমি অ্যাড করব, ঠিক আছে। তো আমি এখান দিয়ে কোনো কিছু অ্যাড করছি না, কারণ আমি অ্যাড করে রাখছি, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য। বাট ইউজুয়ালি এটা করতে নেই, এরা ডাইরেক্ট ওই লেআউটে গিয়ে এডিট করাই উচিত। আচ্ছা, এবার যদি আমি কন্ট্যাক্টের রেকর্ডটাকে আমি এখানে রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পারবো ওই ফিল্ডটা যেটা আমি এক্ষুনি বানালাম আই ওয়ান্ট ইমেল, সেটা এখানে অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যাওয়ার কথা অ্যাকচুয়ালি আই ওয়ান্ট ইমেল, এই যে। তো এই দেখো আই ওয়ান্ট ইমেল চেকবক্স ফিল্ডটা এখানে এসে গেছে, ঠিক আছে।
এইবার কাস্টমার যে ফোন করেছিল দেবরাজ সেন, সে বলেছিল যে আমি আমার এই ওয়ান ইমেল চেকবক্স, সে বসে সেই ইমেল চায়, সেই ইমেল নোটিফিকেশন পেতে চায়। সেই জন্য আমি যখন কন্ট্যাক্টটা বানিয়েছি সেখানে আমি আই ওয়ান্ট ইমেল এই চেকবক্সটা করে দিলাম চেক, ঠিক আছে, করে সেভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাকে যেটা রিকোয়ারমেন্ট আছে যে আমি যখনই কোনো কেস তৈরি করব সেই কন্ট্যাক্টের আগেনস্টে বা সেই অ্যাকাউন্টের আগেনস্টে, ঠিক আছে, তো যখনই কেসটা তৈরি হওয়ার পর সেই কেস নাম্বার দিয়ে কাস্টমার একটা মেল পেতে চায়। তো সেটা করবার জন্য আমার কী করতে হবে? সেটা করবার জন্য সবার আগে মেল পাঠানোর জন্য আমার যেটা লাগে একটা ইমেল টেমপ্লেটটাই বানিয়ে রাখছি। এটা এবার ইমেল টেমপ্লেটের ব্যাপারে বলে দিই। ইমেল টেমপ্লেট হচ্ছে দু রকমই হয়, স্ট্যান্ডার্ড ইমেল টেমপ্লেটও হয় আর কাস্টম ইমেল টেমপ্লেটও হয়। কিন্তু প্রথম দিনই আমি বলেছিলাম যে সেলসফোর্সে সব কিছুরই দুটো ভাগ আছে, যেমন একটা কয়েনের দুটো পার্ট আছে, হেড আর টেল, সেরকমই সেলসফোর্সে সব কিছুরই একটা স্ট্যান্ডার্ড হয়, একটা কাস্টম হয়। তো ইমেল টেমপ্লেটেরও একটা স্ট্যান্ডার্ডও হয়, একটা কাস্টমও হয়। আর আমি যখন লাইটনিং এক্সপিরিয়েন্সে আছি তখন ওই জন্য আবার দুখানা ভাগ হয়, একটা ক্লাসিক ইমেল টেমপ্লেট, একটা লাইটনিং এক্সপিরিয়েন্স ইমেল টেমপ্লেট, ঠিক আছে। কী বললাম তাহলে আমি? তো সেলসফোর্সে আমি যখন ইমেল টেমপ্লেটের কথা বলছি তখন ওটা দু রকম হয়, এক্সপিরিয়েন্স অনুযায়ী মানে ইউজার ইন্টারফেস অনুযায়ী আমার দু রকম টেমপ্লেট হয়, একটা ক্লাসিক ইমেল টেমপ্লেট, ঠিক আছে, আর একটা হচ্ছে লাইটনিং এক্সপিরিয়েন্স ইমেল টেমপ্লেট, ঠিক আছে। তো ক্লাসিক ইমেল টেমপ্লেট আর এবার লাইটনিং ইমেল এক্সপিরিয়েন্স ইমেল টেমপ্লেট হোক আর ক্লাসিক ইমেল টেমপ্লেট হোক, যাই হোক না কেন, প্রত্যেক ইমেল টেমপ্লেট দু রকম হয়, স্ট্যান্ডার্ড হয় আর কাস্টমার। এরও একটা স্ট্যান্ডার্ড হয় আর একটা কাস্টম হয়, আর এর ক্ষেত্রেও তাই, স্ট্যান্ডার্ড হয় অথবা কাস্টম হয়, ঠিক আছে, স্ট্যান্ডার্ড হয় অথবা কাস্টম হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বানাবো সে আমি লাইটনিং এক্সপিরিয়েন্স ইমেল টেমপ্লেট বানাবো। লাইটনিং এক্সপিরিয়েন্স ইমেল টেমপ্লেট, আমি এটা বানাবো, এইটা ক্লাসিকটা বানাবো না। ক্লাসিক কেন বানাবো না? কারণ কি আমি ক্লাসিক এক্সপিরিয়েন্স নেই, আমি লাইটনিং এক্সপিরিয়েন্সে আছি, ঠিক আছে। তো আমি সেটাপে গেলাম। তো কী করে বানাবো তার জন্য আমাকে অ্যাপ লঞ্চারে যেতে হবে। অ্যাপ লঞ্চারে গিয়ে এখান থেকে আমার সার্চ করতে হবে, এখান থেকে সার্চ করতে পারো, অথবা এই যে সার্চ বক্সটা আছে সার্চ বক্সে এখান থেকেও সার্চ করতে পারো, অথবা ভিউ ওয়ালে ক্লিক করলে এখানে একটা আসবে, এখান থেকেও সার্চ করতে পারো ইমেল টেমপ্লেট এসে গেল। তো আমি অলরেডি একটা ইমেল টেমপ্লেট বানিয়ে রেখেছি, ঠিক আছে, নোটিফাই রিপাবলিক কাস্টমার। এনিওয়ে আমি এখানে আরেকটা ইমেল টেমপ্লেট বানাচ্ছি এখন দেখানোর জন্য। নিউ বাটনে ক্লিক করলে পর এখানে নিউ ইমেল টেমপ্লেট চুজ করতে হবে, যার নাম দেবো হচ্ছে মারুতি কাস্টমার টেমপ্লেট, ঠিক আছে। তার মানে শুধুমাত্র মারুতি কাস্টমাররাই এই টেমপ্লেটটা ব্যবহার করবে। এন্টিটি টাইপটা কি? এন্টিটি টাইপটা হচ্ছে কেস, ঠিক আছে। কারণ কি এই কেস যখনই আমি ক্রিয়েট করবো, যখন লক করবো, ডিফল্টটা আমি লক করবো সিস্টেমে, তখনই এই টেমপ্লেটটা আমাকে পাঠাতে হবে। সেজন্য আমাকে এটা করতে হবে যে এই টেমপ্লেটটাকে একটা অবজেক্টের সাথে এন্টিটি মানে একটা অবজেক্ট ধরে নাও, এন্টিটি মানে হচ্ছে একটা অবজেক্ট। এই যে এখানে দেখতে পাচ্ছ এন্টিটি, এই এন্টিটি কথাটাই হচ্ছে একটা অবজেক্ট, আসলে রিলেটেড অবজেক্ট টাইপ বেসিক্যালি। তো অবজেক্টটা আমার কাছে কেস, কারণ কি আমি কেস লক করবো। আর ঠিক আছে, সেলসফোর্সে আমি যখনই কারো ডিফেক্ট লক করবো তার জন্য আমি কেস অবজেক্টটাকে ইউজ করি, এটাই নিয়ম, আর এটাই সেলসফোর্সে দেওয়া হয়, ঠিক আছে। সেজন্য আমি কেস এখানে সিলেক্ট করবো। আমি এখানে কন্ট্যাক্টও সিলেক্ট করবো না, অ্যাকাউন্টও সিলেক্ট করবো না, অন্য কিছু সিলেক্ট করবো না, আমি করবো এখানে কেস, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ফোল্ডার চুজ করবো অপশন থেকে, এই সিলেক্ট ফোল্ডার করলাম। পাবলিক ইমেল টেমপ্লেট, এটা অনেকগুলো লিস্ট অফ ফোল্ডার থাকে এখানে, ঠিক আছে। পাবলিক কোন ফোল্ডারে আমি রাখবো, ঠিক আছে। যেমন আমরা আমাদের পার্সোনাল ল্যাপটপে ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করি, ওরকমই এখানেও একটা ফোল্ডার হয়। তো ফোল্ডার কী আছে এগুলো যাবতীয় ডিটেলস পরবর্তীকালে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা ধীরে ধীরে। এখন এটুকুই দেখো যে এখানে ফোল্ডার সিলেক্ট করতে কোন ফোল্ডারে আমি রাখবো। তো আমি ফোল্ডার সিলেক্ট করলাম, সিলেক্ট ফোল্ডার, এখানে বাটন থাকে সিলেক্ট ফোল্ডার, ঠিক আছে। এইখানে ক্লিক করলাম,
সিলেক্ট ফোল্ডার আমার সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, সাবজেক্ট লাইন কি? সাবজেক্ট লাইন হচ্ছে ইয়োর কেস নাম্বার ইজ তারপরে এবার এই কেস নাম্বারটা আমার যেহেতু এই টেমপ্লেটটা আমি মাল্টিপাল কেসে ব্যবহার করবো, অর্থাৎ এরকম নয় যে আমার কাছে যে দেবরাজ সেন যে কন্ট্যাক্ট সে আমার কাছে দেবরাজ সেন আমার কাছে মানে একবারই কেস লক করবে, এরকম হতে পারে সে বহুবার আমার কাছে আমার সার্ভিস সেন্টারে রিচ করতে পারে, অনেকবার আজকেই মানে বিভিন্ন কারণে রিচ করতে পারে। তো আমি যে টেমপ্লেটটাই ব্যবহার করবো এখন, সেই টেমপ্লেটটা আমি প্রত্যেকটা সিনারিওতেই ব্যবহার করতে চাই, জেনারিক বানাতে চাইছি, যাতে রিইউজেবল বারবার ব্যবহার করতে পারি। সেই জন্য আমাকে এখানে কেস নাম্বারটা যেটা হবে সেটা আমাদের যেটা ব্যবহার করতে হয়, এখানে মার্জ ফিল্ড ব্যবহার করতে হবে। লেখাও ছিল ইনসার্ট মার্জ ফিল্ড, আমি আরেকবার দেখাচ্ছি যারা খেয়াল করে দেখো এখানে ইনসার্ট মার্জ ফিল্ড, এই যে টাচ করলে ইনসার্ট মার্জ ফিল্ড মানে হচ্ছে যে আমি যেই ফিল্ডের ভ্যালুটাকে আমি কেস নাম্বারটা স্টোর করে রাখে সেই ফিল্ডটাকে আমি এখানে লিখতে পারি, যাতে কি না আজকে আমি কেসটা ক্রিয়েট করব তার নাম্বার যদি 1 2 3 4 হয়, আর হ্যাঁ তাহলে এই মার্জ ফিল্ডটা 1 2 3 4 ভ্যালু ক্যারি করবে। আবার নেক্সট টাইম যদি আমি আরেকটা কেস ক্রিয়েট করি তার নাম্বার যদি 5 6 7 8 হয়, তাহলে সেই কেস নাম্বারটা এখানে 5 6 7 8 ক্যারি করবে। কীরকমভাবে মার্জ ফিল্ড দেখতে, এই ক্লিক করলে আমার সেখানে অবজেক্ট সিলেক্ট করলাম কেসের ক্ষেত্রে কেস নাম্বার, কেস যখনই কোনো ক্রিয়েট হয় তো কেসের একটা নাম্বার তৈরি হয়, ঠিক আছে। এই কেস নাম্বারটা তুমি কল্পনা করতে পারো, যেমন ধরে নাও যখনই কোনো ইলেকট্রিক অফিসে আমরা কোনো ইস্যু রেজ করি, কোনো ডিফেক্ট রেজ করি বা ফোন করে জানাই, আমাদের প্রবলেম জানাই, তো তারা একটা ডক নাম্বার তৈরি করে, বা যখন গ্যাস বুক করি তখন ওরা একটা একটা সার্ভিস নাম্বার জেনারেট করে, রিকোয়েস্ট নাম্বার জেনারেট করে। ঠিক এই কেসটা হচ্ছে একই জিনিস, এবার এক একটা জায়গায় এক রকম বলে। সেলসফোর্স এটাকে কেস নাম্বার বলছে, ইলেকট্রিসিটি বোর্ডের জন্য সেটা ডক নাম্বার হয়, এয়ারটেলে ফোন করলে সেটাকে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার বললো। তো এরকম একটা সিস্টেমে এক এক রকম টার্ম ইউজ করা হয়, বাট জেনারিক ব্যাপারটা একই, কেস নাম্বার। আমি এটা ইনসার্ট করলাম, তো এটা হচ্ছে আমার মার্জ ফিল্ডে এরকম দেখতে হয়। এটা হচ্ছে মার্জ সিনট্যাক্স। এটা কাট করলাম, এটাকে আমি কাট করে কেস নাম্বার ইজ এই জায়গাটা রেখে দিলাম, ইওর কেস নাম্বার ইজ বলে এই কেস নাম্বারের মার্জ ফিল্ডটা আমি দিয়ে দিলাম। এবার এখানে লিখলাম যে আমি লিখে দিলাম ডেসক্রিপশনে, প্লিজ কিপ দিস কেস নাম্বার ফর ফিউচার রেফারেন্স, ওকে। দেন সেভ করলাম, এটা সেভ হয়ে গেল, ইমেল টেমপ্লেট আমার তৈরি হয়ে গেল। এবার তাহলে আমার কি বাকি রইলো, এবার যেটা বাকি রইলো এরকম ইমেল টেমপ্লেট আমার তৈরি হয়ে গেল, ঠিক আছে। নাম হলো মারুতি কাস্টমার টেমপ্লেট, রাইট। আচ্ছা, এবার যেটা বাকি রইলো যে আমাকে ওয়ার্কফ্লো রুলের হেল্প নিয়ে, ওয়ার্কফ্লো রুলের যাই কাজ আছে তো, এবার যেটা আমার করতে হবে যে আমাকে ওয়ার্কফ্লো রুলের হেল্প নিয়ে আমাকে মেলটা পাঠিয়ে দিতে হবে কাস্টমারের ইমেল অ্যাড্রেসে। এটা যদি আমার কারেন্টলি এটা আমার ইমেল জিমেল অ্যাকাউন্ট, তো আমি এই ওয়ার্কফ্লো রুলের সাহায্য নিয়ে, এই ওয়ার্কফ্লো রুলের সাহায্য কেমন নিচ্ছি, কারণ কি এটা হচ্ছে ঠিক ওই সেলসফোর্সের ইনবিল্ট একটা ফাংশনালিটি। যেমন আমি বললাম প্রথমেই যে মোবাইলের মধ্যে যদি আমি ক্যালকুলেটার কোনো কিছু ক্যালকুলেট করতে চাই, যেমন তার জন্য ক্যালকুলেটার অ্যাপ থাকে, তার জন্য আমাকে আলাদা করে গুগল প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে আমাকে আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হয় না, ক্যালকুলেটার মোবাইলের সাথে থাকে। ঠিক যেটা সেরকমই আমাকে এই ওয়ার্কফ্লো রুল সেলসফোর্সে ইনবিল্ট দেওয়া থাকে, আলাদা করে কোনো ফাংশনালিটি আমাকে আলাদা করে কোথাও দিয়ে ডাউনলোড করতে হচ্ছে না। ডাউনলোড করার অপশান থাকে, অ্যাপ এক্সচেঞ্জ বলে একটা হয়, সেলসফোর্সে অ্যাপ এক্সচেঞ্জ বলে একটা হয়। অ্যাপ এক্সচেঞ্জ আমি আবার লিখে দিচ্ছি কথাটা, তাহলে বুঝতে না পারে লিখিয়েছি কথাটা। অ্যাপ এক্সচেঞ্জ বলে একটা হয়, সেলসফোর্সে অ্যাপ এক্সচেঞ্জ আর কিছুই না, এই গুগল প্লে স্টোরের মতো। সেলসফোর্স যেমন আইফোনের যেমন ধরে নাও অ্যাপেলের হচ্ছে অ্যাপেল স্টোর, অ্যাপেলের ক্ষেত্রে অ্যাপেল স্টোর হয়, গুগলের ক্ষেত্রে প্লে স্টোর, ঠিক আছে। তো ওরকমই সেলসফোর্সের ক্ষেত্রে সেটা হবে অ্যাপ এক্সচেঞ্জ, ঠিক আছে। এবার অ্যাপ এক্সচেঞ্জের কী জিনিস এটা পরে যখন আসবে টপিক সময় আমি বলে দেবো, কিন্তু এখন এটা বোঝার বিষয় যে এই ওয়ার্কফ্লো রুলটার সাহায্য নিয়ে আমি কী করে একটা মেল পাঠাবো। তো আমি ওয়ার্কফ্লো রুলে এলাম, আমি এখানে একটা নিউ রুল, প্রথমে আমাকে একটা নিউ রুল বানাতে হবে।
রুলটা কি? রুলটা হচ্ছে অ্যাকচুয়ালি রুলটা মানে হচ্ছে যে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে সব আমাকে এই ওয়ার্কফ্লো রুলটা এক্সিকিউট তখনই হবে যখন নির্দিষ্ট অবজেক্টের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া, কিছু কন্ডিশন, কিছু শর্ত যদি প্রযোজ্য হয় তাহলেই ওটা কাজ করবে, আদারওয়াইজ করবে না। কারণ কি তাহলে সব সিনারিওতেই তো তাহলে মেল চলে যাবে। তো আমি এখানে অবজেক্টটা সিলেক্ট করবো। প্রথমে হচ্ছে কেস কেন? কারণ কি যখন আমি কোনো কেস লগ করব, কারোর কোনো কাস্টমার যখন আমার কাছে এসে কোনো ডিফেক্ট বলছে, তার জন্য আমি একটা কেস লক করবো। সেই কেসটা লক করবার জন্য আমাকে যে এই অবজেক্ট চুজ করতে হচ্ছে, অবজেক্ট কেস। ঠিক আছে, নেক্সট করলাম। রুল নেম হচ্ছে নোটিফাই, আমি নাম দিচ্ছি একটা আমার মতো, নোটিফাই মারুতি ইন্ডিয়া কাস্টমার। ওকে, নোটিফাই মারুতি ইন্ডিয়া কাস্টমার। আচ্ছা, এই রুলটা 3টে সিনারিও থাকে, ক্রিয়েটেড অ্যান্ড এভরি টাইম ইট ইজ এডিটেড, আর ক্রিয়েটেড অ্যান্ড এনি টাইম ইট ইজ এডিটেড টু সাবসিকুয়েন্টলি মিট দ্য ক্রাইটেরিয়া। তো ক্রিয়েটেড মানে বোঝা যাচ্ছে যখনই আমি কোনো রেকর্ড তৈরি করছি, অর্থাৎ কেস, যখনই আমি নতুন কোনো কেস তৈরি করি। আমি কেস কেন বলছি? কারণ কি এটা কেস অবজেক্টের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে এই ওয়ার্কফ্লো রুলটা, যেহেতু প্রথম পেজেই আমি অবজেক্টটা চুজ করেছিলাম কেস। ঠিক আছে, তো কখন কোনো কেস নতুন ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে প্রথমবার, তখন হচ্ছে এটা ক্রিয়েটেড। আর যখন কোনো কেসটাকে আমি এডিট করে আবার আপডেট করছি, হয়তো আপডেট করছি কারণ হতে পারে আমি কেসের কোনো সাবজেক্ট কিছু চেঞ্জ করছি, বা কেসের ডেসক্রিপশান চেঞ্জ করছি, অথবা কেসের যে স্টেটাস আছে, একটা কেসের স্টেটাস বলে একটা ব্যাপার থাকে। কেসের স্টেটাস যদি চেঞ্জ করি, মানে কেসটা যখন প্রথমবার ক্রিয়েট করি তখন নিউ হয়, তারপর সেটা ওয়ার্কিং আছে, এসকেলেট হতে পারে, ক্লোজ হতে পারে, তো সেই ক্ষেত্রে আপডেট হয় কেস রেকর্ডটা। তো সেই ক্ষেত্রে আমি সেকেন্ড অপশান চুজ করবো, ক্রিয়েটেড অ্যান্ড এভরি টাইম ইটস এডিটেড। বাট এনিওয়ে, আমি এই মুহূর্তে এই ডেমোর জন্য ক্রিয়েটেড অপশান চুজ করলাম। আচ্ছা, এখানে চুজ করলাম রুল ক্রাইটেরিয়াটা কি? এই রুল ক্রাইটেরিয়াটা কী জিনিস? রুল ক্রাইটেরিয়াটা ভালো করে রাখো। রুল ক্রাইটেরিয়া এখানে খুব ইম্পর্টেন্ট জায়গা। রুল ক্রাইটেরিয়া, এই রুল ক্রাইটেরিয়াটা হচ্ছে যে কেসটা ক্রিয়েট হলেই শুধু হলো না, আমি কেসটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে আরও কিছু রুল অ্যাপ্লাই করতে চাইছি। যে ধরে নাও আমি ফিল্ডে কোনো ভ্যালু চেকিং করছি, ফর এক্সাম্পল আমি যে কন্ট্যাক্টের জন্য ইমেলটা পাঠাবো, সেই কন্ট্যাক্টের ইমেলটা আমি চাইছি নট ইকুয়ালস টু নাল হয়। কন্ট্যাক্টে যদি ইমেলই না থাকে কোনো, ঠিক আছে, তাহলে আমি ইমেলটা পাঠাবো কাকে? রাইট, তা আমি এখানে চেক করলাম নট ইকুয়ালস টু নাল। ঠিক আছে, কেসের কন্ট্যাক্টের যে ইমেলটা, মানে কেসটা একটা কন্ট্যাক্টের সাথে রিলেট আছে, আর সেই কন্ট্যাক্টের নিজের একটা ইমেল ফিল্ড থাকে। যেমন দেবরাজ সেন, এই দেবরাজ সেনের নিজস্ব একটা ইমেল আছে, যে ইমেল, এই যে ইমেলটা rana.1410, এই ভ্যালুটা যদি আমার খালি না থাকে, নাল মানে খালি না থাকে, তাহলে আমি মেলটা পাঠাবো। বুঝা গেল? আচ্ছা, আমি এখানে এলাম, নোটিফিকেশন অন করলাম, করে এবার তারপর আমাকে করলাম সেভ অ্যান্ড নেক্সট। এবার নেক্সট করলাম, করে আমি এখানে করলাম কি, আমি এখানে করলাম ডান। আর কিছু অ্যাকশন বানালাম না, পরে বানাচ্ছি। আচ্ছা, ওয়ার্কফ্লো রুলটা আমার রুল তৈরি হয়ে গেছে। তো আমার যখন আর রুল তৈরি করলাম, আর এটাকে অ্যাক্টিভেটও করলাম। ঠিক আছে, এবার জিনিস হচ্ছে যে যখন আমার এই রুলটা স্যাটিসফাইড হবে, তখন আমি একটা অ্যাকশান করব। আর অ্যাকশান আমি প্রথমেই বলেছিলাম এখানে 4 রকমের অ্যাকশান হয়। যে নতুন কোনো টাস্ক তৈরি করতে পারবো, কোনো ইমেল সেন্ড করতে পারবো, কোনো ফিল্ডকে আপডেট করতে পারবো, অথবা কোনো আউটবাউন্ড মেসেজ আমি পাঠাতে পারবো। এবার আমার আজকে এই মুহূর্তে এই ভিডিও টপিক হচ্ছে একটা ইমেল সেন্ড করা। তো আমি 4টে অ্যাকশানের মধ্যে সেই অ্যাকশনটাই পিক করবো যেটা আমার ইমেল সেন্ড করতে হেল্প করে, সেটা হচ্ছে সেন্ড ইমেল অ্যালার্ট। তো তার জন্য আমি কী করলাম, আচ্ছা, এখানে এই ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া দেখে নিয়েছো। এভালুয়েট দ্য রুল হোয়েন দ্য রেকর্ড ইজ ক্রিয়েটেড, অর্থাৎ এভালুয়েট দ্য রুল, এই রুলটাকে তখনই এভালুয়েট করো যখন রেকর্ডটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আর রুল ক্রাইটেরিয়া বলে লিখে দিচ্ছি যে রেকর্ড যখন ক্রিয়েট হচ্ছে তখন তার কন্ট্যাক্টেড ইমেল যদি নোটিফিকেশন নাল হয়, ঠিক আছে, তাহলে প্রসিড করতে পারবো। আচ্ছা, এবার আমি এখানে একটা অ্যাকশান অ্যাড করছি। অ্যাকশান অ্যাড করতে হলে এই ওয়ার্কফ্লো অ্যাকশান, এই সেকশানটা চলে আসে। ঠিক আছে, এই সেকশানের পাশে এডিট বাটন আছে, এডিটে ক্লিক করলাম। ঠিক আছে, এই এডিটে গেলে এখানে অপশান চলে আসে যে কী কী অ্যাকশান অ্যাড করতে পারবো। নিউটা আমি প্রথমেই বলেছিলাম, নিউ টাস্ক, নিউ ইমেল অ্যালার্ট, ফিল্ড আপডেট, আউটবাউন্ড মেসেজ। তো আমি এখানে করবো ইমেল অ্যালার্ট, কেন কি আমাকে করতে হবে সেন্ড ইমেল।
তো আমি এখানে ইমেল অ্যালার্ট পাঠাতে গেলে আমাকে ডিসক্রিপশান পাঠালাম যে নোটিফাই, ধরে নাও এখানে আমি করলাম হচ্ছে মারুতি ইন্ডিয়া ভায়া ইমেল। ওকে, আর ইমেল টেমপ্লেট, এবার এখানে ইমেল টেমপ্লেট চুজ করার জায়গা থাকে, ভালো করে খেয়াল করে ইমেল টেমপ্লেট চুজ করার জায়গা থাকে, ঠিক আছে। তো এখানে আমি লুকআপ আইকনে, এটাকে বলে লুকআপ আইকন না কি বলে, এই যে আইকনটা থাকে না ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দেখতে হয়, এটাকে বলা হয়েছে লুকআপ আইকন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম। তো এই ক্লিক করার পর খেয়াল করবে এখানে দুটো অপশান থাকে, ক্লাসিক ইমেল টেমপ্লেট চুজ করবার, লাইটনিং ইমেল টেমপ্লেট। আমি প্রথমেই বলেছিলাম এখানে লিখেছিলাম যে দু রকমের হয়, ক্লাসিক ইমেল টেমপ্লেট একটা হয়, একটা লাইটনিং এক্সপিরিয়েন্স ইমেল টেমপ্লেট হয়, ঠিক আছে, লাইটনিং ইমেল টেমপ্লেট হয়। তো সেই জন্যই যখনই আমি এখানে ইমেল টেমপ্লেট চুজ করলাম, তো আমাকে এখানে অপশান আসছে যে আমি ক্লাসিক করব না লাইটনিং করব, ঠিক আছে। তো আমি এখানে লাইটনিং করব, কারণ আমি লাইটনিং করেছিলাম। এটা হচ্ছে আমার বানানো ইমেল টেমপ্লেট, নোটিফাই কাস্টমার টেমপ্লেট, আমি এটা চুজ করলাম। ওকে, নাও রেসিপিয়েন্ট টাইপ, রেসিপিয়েন্ট মানে যে হচ্ছে মেলটা পাবে সে হচ্ছে রেসিপিয়েন্ট। মেলটা কে পাবে, মেলটা যে পাবে সে হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইমেল, এই যে ইমেল এখানে যখন আমি কোনো ভ্যালু সিলেক্ট করি, ফর এক্সাম্পল আমি রিলেটেড কন্ট্যাক্টে যদি করি, তাহলে তার করেসপন্ডিং ফিল্ডগুলো এখানে চলে আসবে। যেহেতু আমি ইমেল করবো, তো ইমেল ফিল্ডটাকে আমার এখানে সিলেক্ট করতে হবে, ইমেল ফিল্ড যখন করলাম, তো তুমি দেখবে দুখানা এখানে ফিল্ড আছে অ্যাভেলেবেল, কন্ট্যাক্ট ইমেল আর ওয়েব ইমেল। তো আমার টার্গেট হচ্ছে কন্ট্যাক্ট ইমেল, তো আমি কন্ট্যাক্ট ইমেলটাকে ডান দিকে অ্যাড করে দিলাম, এই অ্যাড আর রিমুভ বাটন থাকে, অ্যাড করতে পারবো, আর রিমুভ করলে আমি আবার একে রিমুভ করতে পারবো, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, ফ্রম ইমেল অ্যাড্রেস, এটা একটু বলে দিই। ফ্রম ইমেল অ্যাড্রেস, এই ফ্রম ইমেল অ্যাড্রেস হচ্ছে যার মানে কোনো যখন ইমেল আসে, যে মানে রেসিপিয়েন্ট যে আছে দেবরাজ সেন, সে দেবরাজ সেন তো আমার কাছে এখন রেসিপিয়েন্ট, মানে কি এই কন্ট্যাক্ট, ঠিক আছে। তো একে যখন আমি মেলটা পাঠাচ্ছি, তো এ যখন তার মেল ইনবক্সে মেলটা দেখবে, তখন সে দেখবে যে কার থেকে ইমেলটা এসছে, তো সেটা দেখবে যে কারেন্ট ইউজার ইমেল অ্যাড্রেস। তো আমার কাছে কারেন্ট ইউজারকে, আমার কাছে এই মুহূর্তে আমি হচ্ছি কারেন্ট ইউজার, অর্থাৎ সেলসফোর্স যে অ্যাডমিন আছে সেই এখন কারেন্ট ইউজার। এই যে এখানে যারা প্রসেস করবো, এই হচ্ছে আমার কারেন্ট ইউজার, ঠিক আছে। তো এই মুহূর্তে এ হচ্ছে মানে কারেন্ট ইউজার, তো তার ইমেল অ্যাড্রেসটাই সে দেখতে পারবে। আচ্ছা, তো আমি এটা করলাম হচ্ছে সেভ, তাহলে আমার অ্যাকশান তৈরি হয়ে গেল, ঠিক আছে, অ্যাকশান তৈরি হয়ে গেল, আর আমি করে দিলাম ডান। এবার তাহলে আমার ওয়ার্কফ্লো রুল তৈরি। এবার আমার টেস্ট করে দেখতে হবে যে আমার আদৌ এই জিনিসটা কাজ করছে কি না। তো আমি এখানে আবার গেলাম কন্ট্যাক্টে দেবরাজ নিলাম, তো দেবরাজ আমাকে সার্ভিস সেন্টারে রিচ করেছে, কল করেছে। তো দেবরাজ আমাকে বললো তার ইস্যুর কথা। তো আমি দেবরাজ জন্য একটা এখানে করবো কেস তৈরি, ঠিক আছে। তার আগে দেখিনি আমার ইনবক্সে কোনো মেল, আপাতত কোনো মেল টেল নেই, ঠিক আছে, ভালো কথা। তো আমি এখানে কেস এলাম, এখানে দেবরাজ সেনের নাম সিলেক্ট করলাম, কন্ট্যাক্ট নেমে দেবরাজ সেন, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটাসটা নিউ আছে, স্ট্যাটাস নিউ মানে এই কেসের যে স্ট্যাটাস সেটা নিউ আছে। সাবজেক্ট রিপ্লেস দ্য টায়ার, or say want to replace the টায়ার, সে চাইছে আমার টায়ারটা রিপ্লেস করতে, ফর এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে সেভ করলাম, সেভ যেই করলাম কেসটা আমার হয়ে গেল ক্রিয়েট। যেই কেসটা ক্রিয়েট হয়ে গেল, কেসের নাম্বার 1038, এই দেখতেছে 1038 ওয়াজ ক্রিয়েটেড, এটা তৈরি হলো। এবার কথা অনুযায়ী মানে ওয়ার্কফ্লো রুল অনুযায়ী এই কেস নাম্বারটা আমার ইমেল বক্সে মানে আমার মনে এখানে দেবরাজ সেনের মেল বক্সে আসা উচিত। দেবরাজ সেনের যে মেল আইডি সেটা হচ্ছে rana.1410@gmail.com, যেটা কিনা এখানে ওপেন করা আছে। তো আমি যদি এখানে প্রাইমারিতে চেক করি, দেখি এখানে একটা মেল এসে গেছে, ইয়োর কেস নাম্বার ইজ 1038। যেই মেলটা আমি এক্ষুনি এটাকে লুক সেভ করে দিই, এই যে ইয়োর কেস নাম্বার ইজ 1038 দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর প্লিজ কিপ দিস কেস নাম্বার ফর ফিউচার, ঠিক যেমনটি আমি টেমপ্লেটে মেনশন করেছিলাম। যেমন আমি এখানে লাইটনিং ইমেল টেমপ্লেটে যেমন আমি মেনশন করেছিলাম, ঠিক তেমনটি এখানে এসে গেছে। আমি এখানে ইমেল টেমপ্লেটটা ওপেন করতে একবার,
তো নোটিফাই কাস্টমার মারুতি কাস্টমার টেমপ্লেট, এই টেমপ্লেটে খেয়াল করবে এইটা ঠিক সেই জিনিসটাই, সেই লেখাটাই এসে গেছে, এটা আমি করেছিলাম। ইয়োর কেস নাম্বার ইজ কেস নাম্বার, প্লিজ কিপ দিস কেস নাম্বার ফর ফিউচার রেফারেন্স। এখানেও আমি সেই জিনিসটাই পেয়েছি, প্লিজ কিপ দিস কেস নাম্বার ফর ফিউচার রেফারেন্স। ঠিক আছে, তো ওয়ার্কফ্লো রুলের ইমেল অ্যাকশনটা কমপ্লিট। আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো হচ্ছে নতুন টাস্ক কী করে তৈরি করা যায় উইথ অ্যান এক্সাম্পল। আচ্ছা, একটা জিনিস সেটা আমি মেনশন করিনি, যে ওয়ার্কফ্লো রুলটা যখন আমি বানালাম তো সেখানে আমি করলাম যে রুল ক্রাইটেরিয়া কেস কন্ট্যাক্ট ইমেল নট ইকুয়াল টু নাল। তার সাথে মনে আছে আমি কন্ট্যাক্টের ওপরে আমি একটা ফিল্ড বানিয়েছিলাম আই ওয়ান্ট ইমেল, ঠিক আছে। তো আমি চাইছি যে যদি সে আই ওয়ান্ট ইমেল চেকবক্সটা চেক থাকে তাহলেই শুধু কন্ট্যাক্ট এই মেল কন্ট্যাক্ট যে আছে দেবরাজ সেন সে মেলে নোটিফাই হতে চায়। এরকম যদি আমি সিস্টেমটা বানাতে চাই সেই ক্ষেত্রে আমাকে এই ওয়ার্কফ্লোটাকে আবার রিড করতে হবে, করে এখানে চেক করে নিতে হবে এসের কন্ট্যাক্টের যে ফিল্ডটা বানালাম আই ওয়ান্ট ইমেল, কন্ট্যাক্টে এখানে অপশান চলে আসবে আই ওয়ান্ট ইমেল ফিল্ডটা, যেহেতু কেস এই কন্ট্যাক্টের সাথে রিলেটেড আছে তাই এখানেও আই ওয়ান্ট ইমেল ফিল্ডটা এই আই ওয়ান্ট ইমেল, যদি এই ফিল্ডটা ইকুয়ালস টু এখান থেকে যেটা বুলিয়ান এটা মানে ট্রু বা ফলস হয়, যদি ট্রু হয় তাহলেই মেলটা যাবে। আচ্ছা, আবার আমি সেভ করলাম, ঠিক আছে। এবার যদি আমি আরেকটা দেবরাজ সেনের আগেনস্টে আমি যদি আরেকটা কেস বানাই, ঠিক আছে, কেস বানাই, তো তার আগে দেখে নিতে হবে যে আই ওয়ান্ট ইমেলটা চেক আছে কিনা। ঠিক আছে, আই ওয়ান্ট ইমেল চেক বক্সটা চেক আছে, ঠিক আছে। এবার যদি আমি এখানে আরেকটা কেস বানাই, নিউ কেস করি, কাস্টমার দেবরাজ সেন, সেটা নিউ, ঠিক আছে। সাবজেক্ট হচ্ছে রিপ্লেস টায়ার, ঠিক আছে। আমি সেভ করলাম। নতুন আরেকটা কেস ক্রিয়েট হলো 1039, ঠিক আছে। কিন্তু এইবার কিন্তু আমি আর দেবরাজ সেন আর কিন্তু কোনো মেল নোটিফিকেশান পাবে না। তার কারণ পাবে কারণ হচ্ছে আই ওয়ান্ট ইমেল চেকবক্সটা চেক করা আছে, সেই জন্য মেল নোটিফিকেশান একটা পেলো 1039 ইমেলটা পেলো, ঠিক আছে। 1039 যেটা আমি এক্ষুনি এখানে ক্রিয়েট করলাম। এবং এই কন্ট্যাক্টের রিলেটেডে গিয়েও দেখতে পারবো কী কেস আমি তৈরি করলাম। দেখাচ্ছে আসছে, লোড হচ্ছে। এই কেসে এখানে এই কন্ট্যাক্টের আগেনস্টে আমি দুখানা কেস ক্রিয়েট করলাম। লাস্ট যে লেটেস্ট যে কেসটা ক্রিয়েট করলাম সেটা 1039, ঠিক আছে। রিফ্রেশ করতে আমি এই যে 1039 কেসটা এখানে দেখতে পাচ্ছ, 1039 এখানে এসে গেছে, ঠিক আছে। 1039 সেম কেসটা আমার এই মেল বক্সে আমি পেয়ে গেছি, ঠিক আছে। এইবার যদি আমি চাইছি যে আমি বললাম এরকম দেবরাজ সেন চাইছে যে সে মেল পেতে চায় না, সে মেল নিতে চায় না, আই ওয়ান্ট ইমেল চেকবক্সটা সে কী করতে চাইছে, সে বলেছে মেল নিতে চাই না, সেক্ষেত্রে আই ওয়ান্ট ইমেল চেকবক্সটা আমি করে দিলাম হচ্ছে আনচেক করে সেভ করে দিলাম, ঠিক আছে। এইবার যদি আমি কোনো কেস বানাই এই দেবরাজ সেনের জন্য, ঠিক আছে, জন্য তার সেম সাবজেক্ট লাইন, ফর এক্সাম্পল রিপ্লেস টায়ার, বা সে তো ইনকোয়ারি করতে এসে সে কোনো ইনকোয়ারি করতে এসছে, ঠিক আছে, সে ইনকোয়ারি করতে এসছে, সে টায়ার রিপ্লেসের কোনো ডিফেক্ট লক করতে আসেনি, জাস্ট ইনকোয়ারি। তো শুধুমাত্র ইনকোয়ারির জন্য সে তার জন্য সে চাইছে না যে কোনো মেল ফলো আপ করতে চাইছে না কেস নাম্বার নিয়ে, তাই সে বললো যে ঠিক আছে আমার কোনো মেল দরকার নেই, আমি জাস্ট একটা ইনকোয়ারি করতে এসেছি, ঠিক আছে। তো সেখানে সে জাস্ট জিজ্ঞেস করছে যে সে হয়তো ইনকোয়ারি করছে যে কিছু ডিসকাউন্টের ওপরে, ডিসকাউন্ট রিলেটেড কিছু একটা ইনকোয়ারি করছে, ঠিক আছে। ডিসকাউন্ট রিলেটেড ইনকোয়ারি করছে দেবরাজ সেন ফোন করে, কোনো ডিফেক্ট রেস করছে না যে টায়ারটা নিয়েছি টায়ারটা চেঞ্জ করতে হবে, এরকম কোনো নয়, যাতে ডিফেক্ট ডিসকাউন্ট রিলেটেড কোনো ইনকোয়ারি, তার জন্য সে চাইছে যে আমাকে কোনো রকম ফলো আপ সে করতে চাইছে না, তাই সে ইমেল পেতে চাইছে না, সোজা কথা, ঠিক আছে। তো আমি সেভ করলাম ডিসকাউন্ট রিলেটেড নিয়ে। তো এইবার যে কেসটা ক্রিয়েট হলো 1040, এবার কিন্তু এইটার জন্য 1040 জন্য সে কিন্তু কোনো মেল নোটিফিকেশান আমি ওয়ার্ড পাবে না, কারণ সে বলে দিয়েছে দেবরাজ সেন যে আমি কিন্তু কোনো মেল এইটার জন্য কোনো মেল চাই না,
সেই জন্য যেহেতু এটা আই ওয়ান্ট মেল চেকবক্সটা আনচেকড, সেই জন্য সে কোনো মেল পেলো না। ঠিক আছে, তো আমি নেক্সট যে ভিডিও বানাবো তাতে আমি দেখাবো কী করে টাস্ক ক্রিয়েট করতে হয় বা ফিল্ড আপডেট জিনিসটা কী। ওকে, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।